আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে বহু পুরনো কোনো শব্দ বা ধ্বনির মধ্যে আজকের দিনের জন্যও কোনো গোপন শক্তি লুকিয়ে থাকতে পারে? আজকে আমরা ঠিক ওই রহস্যময় জগতের দরজাটাই খুলতে চলেছি। চলুন জেনে নেওয়া যাক প্রাচীন মন্ত্রের সেই গোপন কথা। দেখুন, এই প্রশ্নটা কিন্তু শুধু কথার কথা না, এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। আমরা দেখব কিভাবে হাজার হাজার বছর ধরে বলে আসা কিছু শব্দ বা ধ্বনি আজও আমাদের মন, শরীর, এমনকি আধুনিক বিজ্ঞানকেও নাড়া দিয়ে যায়। তো আর দেরি কিসের? চলুন একেবারে ডুব দেয়া যাক সময়ের স্রোতে, আর খুঁজে বের করা যাক সেই প্রাচীন জ্ঞানের উৎস, যা আজও আমাদের জীবনে বেশ শক্তিশালী একটা ছাপ রেখে চলেছে। একবার ভেবে দেখুন তো, এমন এক জ্ঞানের কথা যা কোনো বইয়ের পাতায় বাধা নেই। এই জ্ঞানটা ছড়িয়েছে মুখে মুখে, কানে কানে, গুরু থেকে শিষ্যের কাছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে। এর আসল শক্তিটা লুকিয়ে আছে এর উচ্চারণে, লেখা অক্ষরে নয়। তো যেহেতু পুরো ব্যাপারটা শব্দকে ঘিরে, তাই রহস্যটা বুঝতে হলে আগে এর মূল চাবিটা মানে মন্ত্র জিনিসটা কি সেটা বুঝতে হবে। সহজ কথায় বলতে গেলে মন্ত্র হলো একটা বিশেষ ধ্বনি বা শব্দগুচ্ছ। ব্যাপারটা অনেকটা গানের সুরের মতো। একটা সুর যেমন হুট করে আমাদের মন ভালো বা খারাপ করে দিতে পারে, তেমনি বিশ্বাস করা হয় যে মন্ত্রের একটা ছন্দময় উচ্চারণ আমাদের মন আর চেতনার অনেক গভীরে প্রভাব ফেলতে পারে। মন্ত্র আসলে কি তা বোঝার একটা সহজ উপায় হলো একে অ্যাফার্মেশন বা ঊর্ধ্বমূলির সাথে তুলনা করা। এই যে দেখুন স্লাইডে কি সুন্দর করে পার্থক্যটা দেখানো হয়েছে। মন্ত্র যেখানে ফোকাস করে শব্দের ভাইব্রেশন বা কম্পনের ওপর, অ্যাফার্মেশন সেখানে জোর দেয় শব্দের অর্থ আর তার ওপর আমাদের বিশ্বাসের ওপর। দুটোই শক্তিশালী, কিন্তু রাস্তাটা একদম আলাদা। আচ্ছা, মন্ত্র কি জিনিস তা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো এই আইডিয়াটা এলো কোত্থেকে? চলুন একটু পেছনে ফিরে দেখা যাক ইতিহাসের পাতায় এর উৎসটা কোথায়। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় এর শিকড় কতটা গভীরে। ভাবা যায় প্রায় ৩,৫০০ বছর আগে বৈদিক যুগে এর শুরু। তারপর দেখুন কিভাবে বৌদ্ধ আর হিন্দু ধর্মের হাত ধরে এটা আরও ছড়িয়ে পড়ল, আর ধীরে ধীরে বিভিন্ন যোগ সাধনার একটা জরুরি অংশ হয়ে উঠল। আর শেষমেশ এই ২০ শতকে এসে তো সারা দুনিয়ার মানুষই এর প্রতি আগ্রহী হয়ে উঠল। কিন্তু আসল প্রশ্নটা হলো, কি আছে এই শব্দগুলোর মধ্যে? মানে কি এমন শক্তি যে হাজার হাজার বছর ধরে মানুষ এগুলো ব্যবহার করে আসছে? চলুন এর আসল উদ্দেশ্যটা একটু তলিয়ে দেখি। আসলে মন্ত্রকে বলা যেতে পারে বনের একটা যন্ত্র বা টুল। এর প্রধান কাজ কি? আমাদের হাজারটা চিন্তা যেগুলো মাথায় ঘুরপাক খায়, সেগুলোকে এক জায়গায় নিয়ে আসা, মেন্টাল স্ট্রেস কমানো আর একটা শান্ত ফোকাসড অবস্থা তৈরি করা। সোজা কথায় নিজেকে আরও ভালোভাবে বোঝার একটা পথ তৈরি করে দেওয়া। আর আগের স্লাইডের আইডিয়াটাকেই এই কথাটা দারুণভাবে বুঝিয়ে দিচ্ছে। এখানে বলা হচ্ছে ধ্বনিই হলো অভিজ্ঞতা, কম্পনই হলো পথ। এর মানেটা কি? মানে হলো ব্যাপারটা শুধু শব্দের অর্থ নিয়ে না, বরং ওই শব্দের ভাইব্রেশন বা কম্পনটা কেমন অনুভূতি তৈরি করছে সেটাই আসল। বেশ, থিওরি তো অনেক হলো, কিন্তু বাস্তবে এটা কাজ পড়ে কিভাবে? মানে এই শব্দ বা ধ্বনিকে মনের একটা টুল হিসেবে ব্যবহার করার পদ্ধতিটা ঠিক কি? আসুন এর ভেতরের গঠনটা দেখিনি। দেখতে হয়তো জটিল মনে হতে পারে, কিন্তু এর গঠনটা কিন্তু বেশ সহজ। প্রথম ধাপ হলো একটা উদ্দেশ্য ঠিক করা, ধরুন মনটাকে শান্ত করা। এরপর একটা নির্দিষ্ট ধ্বনি বারবার বলা, মানে রিপিট করা। এই ছন্দের ফলে কি হয়? বাইরের সব চিন্তা আস্তে আস্তে ফোকাস থেকে সরে যায়, আর মনটা শুধু ওই ধ্বনিতেই আটকে থাকে। আর শেষ ধাপে গিয়ে এমন একটা অবস্থা আসে যখন মনে হয় মন আর ওই ধ্বনি যেন এক হয়ে গেছে। তাহলে সবশেষে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই যে প্রাচীন জ্ঞান, এটা কি শুধু ইতিহাসে পড়ে থাকার মতো কোনো জিনিস, নাকি আজকের এই দৌড়ঝাঁপের জীবনে আমাদের অস্থির মনের জন্য এটা একটা টাইমলেস টুল বা সমাধান হতে পারে? উত্তরটা হয়তো আমাদের সবার নিজের ভেতরেই আছে। কি বলেন? ভাবার মতো বিষয়, তাই না?